গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আজ পড়ে শোনাব হুমায়ুন আহমেদের লেখা বিখ্যাত উপন্যাস কিছুক্ষণ। আজ থাকছে এর প্রথম পর্ব। ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছাড়বে। চিত্রাকে সিদ্ধান্ত যা নেবার এখনই নিতে হবে। সে ট্রেনে থাকবে নাকি সুটকেস নিয়ে নেমে যাবে। বিশালী সুটকেস হাতে নিয়ে নামা তার পক্ষে সম্ভব না। নেমে যাবার সিদ্ধান্ত নিলে তাকে কুলি ডাকতে হবে। দেরি করা যাবে না, এক্ষুনি ডাকতে হবে। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। 6টায় ছাড়ার কথা, এখন বাজছে 5:50। দুঃখে চিত্রার চোখে পানি এসে যাচ্ছে। চিত্রার হাতে প্রথম শ্রেণীর স্লিপিং বার্থের টিকিট। হাত পা ছড়িয়ে যাবে। ট্রেনে তার এক ফোঁটা ঘুম হয় না। তাতে অসুবিধা নেই, গল্পের বই পড়তে পড়তে যাবে। হাত ব্যাগে দুটো গল্পের বই আছে, দুটাই ভূতের গল্প। স্টিফেন কিং। চলন্ত ট্রেনে ভূতের গল্প পড়তে ভালো লাগে। স্টেশনের বুক স্টল থেকে এক কপি রিডার্স ডাইজেস্ট কিনেছে। ট্রেনে বাসে ডাইজেস্ট জাতীয় পত্রিকা পড়তে আরাম। মন দিয়ে পড়তে হয় না, চোখ বুলালেই চলে। ট্রেন এখনও দাঁড়িয়ে। আজ কি ট্রেন লেট হবে? চিত্রা জানালা দিয়ে মুখ বের করল। একজন কুলিকে জানালার পাশেই দেখা যাচ্ছে। সে কি ডাকবে তাকে? বলবে সুটকেস নামিয়ে দিতে? সে ঠিক করলো নেমেই যাবে। আর তখনই বিশাল বড় বড় দুটো কালো ট্রাঙ্ক দরজায় নামল। ট্রাঙ্কের সঙ্গে বেডিং, বেতের ঝুড়ি। এসবের মালিক এক মাওলানা, সুফি সুফি চেহারা, যার গা থেকে আতরে গন্ধ আসছে। মাওলানার স্ত্রী গর্ভবতী। বোরকায় তার অস্বাভাবিক বিশাল পেট ঢেকে রাখা যাচ্ছে না। ভদ্রমহিলা দৌড়ে ট্রেনে ওঠার পরিশ্রমে ক্লান্ত। তিনি ট্রাঙ্কের ওপর বসে পড়েছেন, বড় বড় নিঃশ্বাস নিচ্ছেন। বিশাল এই ঝামেলা ডিঙিয়ে চিত্রার পক্ষে নামা অসম্ভব। বোরকা পরা মহিলা স্বামীকে বললেন, পানি খাবো, পানি। আর ঠিক তখনই ট্রেন দুলে উঠল। চিত্রার প্রধান সমস্যা, দুজনে যে কামরায় তার সিট, সেখানে বুড়ো এক ভদ্রলোক আধশোয়া হয়ে আছেন। ভদ্রলোকের মাথা অস্বাভাবিক ছোট। তিনি তার ছোট মাথা হলুদ রঙের মাফলার দিয়ে পেঁচিয়ে বলের মতো বানিয়েছেন। গায়ে প্রায় মেরুন রঙের কোট। কোনো রুচিবান মানুষ এই রঙের কোট পরে বলে চিত্রার জানা নেই। তার হাতে সিগারেট। সিগারেটে এক একটা টান দিচ্ছেন আর বিকট শব্দে কাশছেন। ঘর ভর্তি সিগারেটের ধোঁয়া। ভদ্রলোকের পরনে লুঙ্গি। এক শ্রেণীর মানুষ আছে যারা ট্রেনে বা লঞ্চে উঠে কাপড় বদলে লুঙ্গি পরে ফেলে। উনি মনে হয় সেই জাতের। প্লেনে উঠেও কি এরা এই কাণ্ড করে? হয়তো করে। লাঞ্চ টাইমে গামছা নিয়ে বাথরুমে ঢুকে যায় গোসলের জন্য। বিমানবালার কাছে গায়ে মাখার জন্য তেল চায়। অসহ্য। ভদ্রলোকের লুঙ্গি হাঁটু পর্যন্ত উঠে এসেছে। কাঠির মতো দুটো পা বের হয়ে আছে, পা ভর্তি পাকা লোম। ভদ্রলোক আবার কিছুক্ষণ পর পর এক পা দিয়ে আরেক পা ঘষছেন, পায়ের বেহালা বাজাচ্ছেন। কি কুৎসিত, কি কুৎসিত! এমন একজন মানুষের সঙ্গে দিনাজপুর পর্যন্ত যেতে হবে? চিত্রা করিডরে দাঁড়িয়ে আছে, কামরায় ঢুকছে না। রেলের একজন অ্যাটেন্ডেন্টকে পাওয়া গেলে জিজ্ঞেস করত খালি কোনো কামরা আছে কিনা। এত বড় স্লিপিং বগি, একটাও খালি সিট থাকবে না? সাদা পোশাকের কোনো অ্যাটেন্ডেন্টকে দেখা যাচ্ছে না। প্রয়োজনের সময় এদের কাউকেই পাওয়া যায় না। চিত্রাকে এই বিপদে ফেলেছে তার রুমমেট লিলি। ট্রেনের টিকিট লিলি তার মামাকে দিয়ে কাটিয়েছে। সেই মামা নাকি রেলের বিরাট অফিসার। লিলি তার মামাকে বলেছে 2 সিটার স্লিপার একটা টিকিট দিতে, সেখানে যেন অন্য কেউ না যায়। একটা সিট অবশ্যই খালি যাবে। লিলির মামার কাছে এই ব্যবস্থা করা নাকি কোনো বিষয়ই না। এখন দেখা যাচ্ছে বিষয়। লিলির ক্ষমতাবান রেল মামা কিছু করতে পারেননি। চিত্রাকে যেতে হবে পা ভর্তি সাদা লোমের বুড়োটার সাথে, যে বুড়ো 2 পা ঘষে ঘষে পা বেহালা বাজাবে। মহান পা সঙ্গীত। ইচ্ছা করলে চিত্রা এখনই লিলির সঙ্গে কথা বলতে পারে। মোবাইল ফোন সঙ্গে আছে। কিন্তু লাভ কি? লিলি নিশ্চয়ই বুড়োকে সরাতে পারবে না। ম্যাডাম, কোনো সমস্যা? চিত্রা ঘাড় ঘুরিয়ে দেখল রেলের একজন অ্যাটেন্ডেন্ট, হাতে চাবির গোছা, সরল ধরনের চেহারা,
গোল মুখ, বড় বড় কান। চিত্রা শরীরবিদ্যা নামের একটা বইয়ে পড়েছে যাদের মুখ গোলাকার, কান বড় বড়, তারা সরল প্রকৃতির হয় এবং অন্যকে বিপদে সাহায্য করার মানসিকতা এদের আছে। এরা পরোপকারী। চিত্রা বলল, স্লিপিং বার্থে খালি কোনো সিট কি আছে? আমি বৃদ্ধ ভদ্রলোকের সঙ্গে যেতে চাচ্ছি না। উনি ক্রমাগত সিগারেট খাচ্ছেন। একটু আগে একটা শেষ করেছেন, এখন আরেকটা ধরিয়েছেন। অ্যাটেন্ডেন্ট বলল, কামরার ভেতরে সিগারেট খাওয়া যাবে না, আমি ওনাকে নিষেধ করে দিচ্ছি। আর কোনো সিট কি আছে? বাথরুমের কাছে 4 সিটের একটা সিট খালি আছে, কিন্তু সেখানে আপনি যেতে পারবেন না। যেতে পারবো না কেন? ম্যাডাম, সামান্য অসুবিধা আছে, তারপরেও খোঁজ নিয়ে দেখি। আপাতত নিচ কামরায় বসুন। অ্যাটেন্ডেন্ট সুটকেস ঢুকিয়ে দিল। চিত্রাকে তার পেছনে পেছনে যেতে হলো। চিত্রাকে ঢুকতে দেখে বুড়ো পা গুটিয়ে নিল, পিট পিট করে তাকালো। বুড়োর নাকের নিচে বিশাল গোঁফ, উপরের ঠোঁটটা গোঁফের কারণে ঢাকা পড়ায় তাকে কার্টুন ফিগারের মতো লাগছে। চিত্রা বলল, দয়া করে সিগারেট খাবেন না, আমি সিগারেটের গন্ধ সহ্য করতে পারি না। বুড়ো বলল, তুমি কি আমার সঙ্গে যাচ্ছ? আমার রুমমেট? জি। ভালো সমস্যা হলো, আমি সিগারেটের টান না দিয়ে থাকতে পারি না। করিডোরে গিয়ে খাবেন। বুড়ো বলল, আমার শরীর ভালো না, আর্থ্রাইটিসের ব্যথা, হাঁটাহাঁটি করতে পারি না। প্রতিবার সিগারেটের জন্য করিডোরে যাওয়া আমার জন্য সমস্যা। যাই হোক, তোমার নাম কি? চিত্রা। চিত্রা নামের অর্থ কি? জানি না। চিত্রা তার নামে অর্থ জানে, বুড়োটাকে অর্থ বলতে ইচ্ছা হচ্ছে না। চিত্রা একটা নক্ষত্রের নাম। আমার নাম রশিদ, আব্দুর রশিদ উদ্দিন। শুধু রশিদ উদ্দিন নাম হলে ভালো হতো। বাবা আবার কি মনে করে নামের আগে আব্দুর বসিয়েছেন। তুমি কি পড়াশোনা করছো? ছাত্রী? জি। কি পড়ছো? ফিজিক্স। কোন ইয়ার? 3rd ইয়ার, এবার অনার্স দেব। ঢাকা ইউনিভার্সিটি? জি। ইউনিভার্সিটি খোলা না? খোলা। ইউনিভার্সিটি খোলা, তাহলে যাচ্ছ কোথায়? ক্লাস মিস করে ঘোরাঘুরি করা মানে কি? জবাব না দিয়ে চিত্রা বের হয়ে গেল। ক্লাস মিস দিয়ে ঘোরাঘুরি করলে বুড়োর কি? বুড়োর সঙ্গে অকারণ কথা বলার চেয়ে করিডোরে হাঁটাহাঁটি করা ভালো। ট্রেনে বুফে কার নিশ্চয়ই আছে। বুফে কারে জানালার পাশে বসে চা খেতে খেতে দূরের দৃশ্য দেখা যেতে পারে। সন্ধ্যা এখনও মিলায়নি। শেষ বিকেলের আলোয় দিগন্ত বিস্তৃত ধান ক্ষেত দেখতে ভালো লাগার কথা। রিডার্স ডাইজেস্ট খুলে জোকস পড়া যেতে পারে, যদিও সে এখনও রিডার্স ডাইজেস্টের কোনো জোক পড়ে হাসেনি। ভাগ্য ভালো থাকলে এবার হয়তো হাসবে। 3 কামরা পরেই বুফে কার। সেখানে চা নেই, আছে কফি। চা বিক্রিতে লাভ নেই, কফিতে লাভ বলেই কফি। কফির কড়া গন্ধ চিত্রার ভালো লাগে না, তারপরেও সে কফি নিয়ে জানালার পাশে বসল। ব্যাগের ভেতর মোবাইল ফোনের রিং বাজছে। মনে হচ্ছে হাত ব্যাগের ভেতর ছোট্ট কোনো শিশু হাত পা ছুঁড়ে কাঁদছে। এক্ষুনি তাকে কোলে নিতে হবে। টেলিফোন করেছে লিলি। ধরবে না করেও চিত্রা টেলিফোন ধরল। লিলি অকারণে কথা বলবে। বিরক্ত অবস্থায় কারোর অকারণ কথা শুনতে ভালো লাগে না। হ্যালো চিত্রা, ট্রেন ছেড়েছে? হুম। টঙ্গী পার হয়ে গেছে? হুম। হুম হুম করছিস কেন? কথা বল। নিজের মতো করে 2 সিটের স্লিপার পেয়েছিস? হুম। বললাম না, মামাকে বললেই মামা ব্যবস্থা করে দেবে। এখন দরজা বন্ধ করে হাফ ন্যাংটা হয়ে শুয়ে পড়। তুই তো আবার ট্রেনে ঘুমাতে পারিস না। গল্পের বই নিয়ে বসে যা। গান শোনার যন্ত্রপাতি দিয়েছিস? MP3টা আছে না? না। সে কি, আমার ওয়াকম্যানটা তোকে নিয়ে যেতে বললাম না? বের করে তোর টেবিলে রেখেছিলাম। ওয়াকম্যানে গান শুনতে আমার ভালো লাগে না, মনে হয় কানের সঙ্গে মুখ লাগিয়ে কেউ গান করছে। লিলি আনন্দিত গলায় বলল, এটাই তো ভালো। শুধু পুরুষ গায়কদের গান শুনবি, মনে হবে কোনো পুরুষ তোর কানে চুমু খাচ্ছে। চিত্রা বিরক্তি লাগছে। লিলির মুখ আলগা, অশালীন কথাবার্তা সে অবলীলায় বলে। চিত্রা বলল, লিলি একটা কথা, তোর মামা কিন্তু আমাকে একা সিট দেননি, আমার সঙ্গে এক বুড়ো আছে।
বলিস কি? আমি এক্ষুনি মামাকে টেলিফোন করছি। এখন টেলিফোন করে লাভ কি? অবশ্যই লাভ আছে। প্রয়োজনে ট্রেন ব্যাক করে ঢাকা যাবে, নতুন বগি লাগানো হবে। নো হ্যাঙ্কি পাঙ্কি। কেন অর্থহীন কথা বলছিস? লিলি বলল, আমি মোটেই অর্থহীন কথা বলছি না। আমি অর্থহীন কথা বলার মেয়ে না। এক্ষুনি টেলিফোন করে আমি মামার 12টা বাজিয়ে দিচ্ছি। আর শোন, বুড়ো যেহেতু আছে, খবরদার ঘুমাবি না। বুড়োগুলো হয় সেক্স স্টার্ভড, শুধু চোখ চোখ করে। রাতে ঘুমিয়ে পড়বি, হঠাৎ জেগে উঠে দেখবি বুড়ো তোর বিশেষ কোনো জায়গায় হাত রেখে ঝিম ধরে দাঁড়িয়ে আছে। প্লিজ স্টপ ইট। এর চেয়ে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, যেমন ধর। চিত্রা টেলিফোনের লাইন অফ করে দিল। লিলি থামবে না, নোংরা কথা বলতেই থাকবে। লিলি পরীর মতো একটা মেয়ে, মায়া মায়া চোখ, পবিত্র চেহারা, অথচ কী সব নোংরা ধরনের কথা। চিত্রা কফিতে চুমুক দিল। যা ভেবেছিল তাই অতিরিক্ত চিনি এবং কুসুম গরমও না। কফি থেকে হরলিক্সের গন্ধও আসছে। এর মানে কি? বয়কে ডেকে একটা ধমকি দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়, তবে এই মুহূর্তে ধমক দেওয়া যাবে না। অন্য একজন ধমকাধমকি করছেন। তিনি গর্ভবতী বোরকাওয়ালির স্বামী, মাওলানা। তিনি পানি কিনতে এসেছেন। ছোট এক বোতল পানি 13 টাকা চাচ্ছে, অথচ বাইরে 12 টাকা। বয় নির্বিকার ভঙ্গিতে বললেন, বাইরে থেকে পানি কিনেন, খামাখা প্যাচাল পারেন কেন? মাওলানা এখনও তার স্ত্রীকে পানি খাওয়াননি। ভেবে চিত্রা খারাপ লাগছে। তার স্বামীও কি এরকম ইনসেনসিটিভ হবে? চিত্রা যাচ্ছে বিয়ে করতে, যদিও তার বড় মামা খোলাসা করে কিছু বলছেন না। তিনি খোলাসা করে কিছু বলার মানুষও না। তিনি জানিয়েছেন, আমার শরীর খুব খারাপ, স্ট্রোক হয়েছে, একটা পা অবশ। আমি তোকে প্রতিষ্ঠিত দেখে মৃত্যুর জন্য তৈরি হতে চাই। চিত্রাকে প্রতিষ্ঠিত দেখার মানে নিশ্চয়ই তাকে বিবাহিতা দেখা। পুরুষদের কাছে মেয়েদের প্রতিষ্ঠার একটাই অর্থ বিবাহ। চিত্রা কফির কাপ সরিয়ে উঠে দাঁড়ালো। সে অ্যাটেন্ডেন্টকে খুঁজে বের করবে। সে কোনো ব্যবস্থা করছে কিনা দেখব। বুড়ো সিগারেট হাতে করিডরে দাঁড়ানো। চিত্রাকে দেখে বলল, কোথায় গিয়েছিলে? অভিভাবকের মতো গলা, যেন কৈফিয়ত তলব করেছে। চিত্রা যেখানে ইচ্ছা সেখানে যাবে। বুড়োর কৈফিয়ত তলবের কিছু নেই। চিত্রা, তুমি উপরের সিটে থাকবে। আমার পক্ষে উপরে ওঠা সম্ভব না। তাছাড়া আমাকে ঘন ঘন সিগারেট খেতে হবে। চিত্রা জবাব দিল না। জবাব দেবার কিছু নেই। বুড়োর সঙ্গে খেজুরের আলাপেরও কিছু নেই। বুড়ো সিগারেটের লম্বা টান দিয়ে বলল, এই স্লিপিং কারে একটা ডেড বডি যাচ্ছে, এটা কি জানো? বাথরুমের লাগোয়া যে কামরা সেখানে। চিত্রা বলল, তাই নাকি? ইয়াং ছেলে ডেড বডি, সঙ্গে মা আছে, ভাই আছে। স্ট্রেঞ্জ ব্যাপার হলো এরা কেউ কাঁদছে না, মনে হয় অধিক শোকে পাথর। চিত্রা জানালার দিকে এগিয়ে গেল। বুড়োর সঙ্গে বকবক করার কোনো ইচ্ছা নেই। ট্রেনে একটা ডেড বডি যাচ্ছে, এই বিষয়টাও ভালো লাগছে না। একসময় ডেড বডি থেকে গন্ধ ছড়াতে থাকবে। স্লিপিং বার্থের এসি কামরা, জানলা খোলার উপায় নেই, ডেড বডির গন্ধ বের হবে না। কামরার ভেতর ঘুরপাক খেতে থাকবে। দরজার পাশে দাঁড়ানো গেল না। মধ্যবয়স্ক এক লোক দাঁড়িয়ে আছে, তার হাতেও সিগারেট। আজকের ট্রেনে সব যাত্রী কি স্মোকার? চিত্রা আবার বুফে কারের দিকে রওনা হলো। 1 কাপ কফি কিনে জানালার পাশে বসে থাকবে। কফিতে চুমুক দিবে না। চিত্রা মোটামুটি নিশ্চিত আজ সারা রাত সে তাঁতের মাকুর মতো একবার যাবে নিজের কামরায়, একবার যাবে বুফে কারে। কফি কিনবে এবং জানলার দিয়ে ফেলে দেবে। চিত্রা আগে যেখানে বসেছিল সেখানে চাদর গায়ে এক লোক বসে আছে। চিত্রার সামান্য মন খারাপ হলো। বুফে কার পুরোটাই খালি। তাকে যে ঠিক আগের জায়গাতে বসতে হবে তা না, অথচ আগের জায়গাতেই বসতে ইচ্ছে করছে। ম্যাডাম, আপনার নাম কি চিতা? চিত্রার পেছনে স্লিপিং কারের অ্যাটেন্ডেন্ট দাঁড়িয়ে আছে। চিত্রা বিস্মিত হয়ে বলল, আমার নাম চিতা না, ফোটোওয়ালা বাঘের নাম চিতা। আমার নাম চিত্রা। আপনার মোবাইল সেটটা কি বন্ধ? হ্যাঁ,
আপনাকে মোবাইল সেট অন করতে বলেছে। কে বলেছে? ম্যাডাম, সেটা তো বলতে পারবো না। ট্রেনে গার্ড সাহেব খবর দিয়েছেন। ম্যাডাম, আপনার কিছু লাগলে আমাকে বলবেন, আমি ব্যবস্থা করব। গরম এক কাপ চা খাওয়াতে পারবেন? এরা বলছে চা নেই, শুধু কফি। চায়ের ব্যবস্থা এক্ষুনি করব। চাটা যেন গরম হয় আর ঘন হয়। আমি পাতলা চা খেতে পারি না। নাস্তা কিছু দিতে বলবো? এদের চিকেন কাটলেট খারাপ না। নাস্তা খাবো না, থ্যাংক ইউ। চিত্রা তার মোবাইল টেলিফোন অন করল। প্রায় সঙ্গে সঙ্গেই লিলির টেলিফোন। হ্যালো চিত্রা, তুই কি ভেবেছিস মোবাইল অফ করে আমার কাছ থেকে পার পেয়ে যাবি? দেখলি ক্ষমতার নমুনা? মামার মাধ্যমে ট্রেনের গার্ডকে ধরে তোর কাছে পৌঁছে গেলাম। তাই তো দেখছি। মামাকে তোর ব্যাপারটা বলেছি, উনি খুবই রাগ করেছেন। তোর টিকিটটা যাকে হ্যান্ডেল করতে বলেছেন তার চাকরি যায় যায় অবস্থা। কে জানে, হয়তো এর মধ্যে চাকরি চলে গেছে। দেশের বেকার আরও একজন বেড়েছে। ও আচ্ছা, তুই যেভাবে ও আচ্ছা বললি তাতে মনে হচ্ছে তুই আমার কথা বিশ্বাস করছিস না। মামার রেলওয়ে বোর্ডের মেম্বার, এই বছরই চেয়ারম্যান হয়ে যাবেন। চিত্রা, নিশ্চিত থাক, একটা ব্যবস্থা হবে। প্রয়োজনে বুড়োকে ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে। ভালো কথা, বুড়োকে ইতিমধ্যে তোর গায়ে হাত দিয়েছে? লিলি, এই জাতীয় কথা আমার শুনতে ভালো লাগে না। এটা হলো বাস্তবতা, রিয়েলিটি। এইসবই ঘটনাই সব জায়গায় ঘটছে। কয়েকদিন আগে মগবাজার রেল ক্রসিংয়ের কাছে কি হয়েছে শোন। গার্মেন্টসের একটা মেয়ে 16-17 বছর বয়স, কাজ শেষ করে বাড়ি ফিরছে। হঠাৎ দুই বদ এসে টান দিয়ে মেয়েটার শাড়ি পেটিকোট সব খুলে ফেলল। মেয়ে আচমকা নিংটু হয়ে এমন হতভম্ব যে... লিলি, আমি শুনতে চাচ্ছি না। তুই মুখে বলছিস শুনতে চাচ্ছিস না, আসলে ঠিকই শুনতে চাচ্ছিস। নোংরা কথা শুনতে নিষিদ্ধ আনন্দ আছে। কথা যত নোংরা তত মজা। প্লিজ প্লিজ লিলি, প্লিজ। আচ্ছা ঠিক আছে, আমি টেলিফোন রাখছি। মামার সঙ্গে যোগাযোগ হলেই তোকে জানাবো। বন বয়াজ। চিত্রা চা এসেছে, পট ভর্তি চা, দুধ, চিনি, একটা এক্সট্রা টি ব্যাগ। পট থেকে চায়ের গন্ধ আসছে। আজকালকার চা থেকে গন্ধ আসে না। অনেকদিন পর গন্ধ পাওয়া গেল। চিত্রার প্রায় মনে হয় চায়ের গন্ধে এক ধরনের মন খারাপ ভাব থাকে। কেন এরকম মনে হয় কে জানে। চিত্রা রিডার্স ডাইজেস্ট খুলল। লাফটার দ্য বেস্ট মেডিসিনের পাতা বের করল। মন ভালো করা কোনো মেডিসিন পাওয়া যায় কি না দেখা যাক। ফ্রম ওয়েবস্টার ডিকশনারি, উইন্ডাউন 95, N32-bit extension and a graphical shell for a 16-bit patch to an 8-bit operating system originally coded for a 4-bit microprocessor written by a 2-bit company that can stand 1 bit of competition. এর মানে কি? এটা পড়ে কেউ হাসবে কেন? আমি কি আপনার সামনে চেয়ারটায় বসতে পারি? চিত্রা সামান্য হকচকিয়ে গেল। অচেনা পুরুষদের সঙ্গে হড়বড় করে কথা লিলি বলতে পারে, সে পারে না। সে খানিকটা আড়ষ্ট বোধ করে। তার জায়গায় লিলি থাকলে বলতো, অবশ্যই বসতে পারেন। হঠাৎ আমার সামনে বসতে যাচ্ছেন কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা ব্যাখ্যা করুন। প্রথমবারেই সুন্দর করে ব্যাখ্যা করবেন, যাতে আমাকে দ্বিতীয় বা তৃতীয়বার কোনো প্রশ্ন করতে না হয়। সহজ বাংলায় ঝেড়ে কাশুন। ভদ্রলোক তার সামনে বসেছেন। বয়স 25 থেকে 30, চারকোনা মুখ, চোখে গোলাকার মেটাল ফ্রেমের চশমা। চারকোনা মুখের সঙ্গে গোল চশমা মানাচ্ছে না, তাকে বোকা বোকা দেখাচ্ছে। গায়ে ব্লেজার, কফি কালারের ব্লেজার। ভদ্রলোকের মাথা ভর্তি কোকড়ানো চুল। কোকড়ানো চুলের জন্য চেহারায় নিগ্র নিগ্র ভাব চলে এসেছে, তবে গায়ের রং গৌর। ইনি কি একজন তরুণীকে একা বসে থাকতে দেখে ভাব জমাতে এসেছেন? কিছু পুরুষ থাকে যাদের জীবনের প্রধান লক্ষ্য মেয়েদের সঙ্গে কথা বলা। আমার নাম আশাব, আশাবর্থ বীর। তবে আমি বীর না, ভীতু প্রকৃতির মানুষ। আমি একজন ডাক্তার, মাকে নিয়ে দেশে বাড়িতে যাচ্ছি। চিত্রা বলল। ও। তার আড়ষ্ট ভাব কমল না, বরং সামান্য বাড়ল। সামনে বসা ভদ্রলোক সহজ স্বাভাবিক ভঙ্গিতে অচেনা এক তরুণীর সঙ্গে কথা বলছেন, যেন তিনি পূর্ব পরিচিত। ঘটনা সেরকম না,
চিত্রা এই প্রথম ভদ্রলোককে দেখছে। ভদ্রলোক খানিকটা ঝুঁকে এসে বললেন, আমি শুনেছি আপনি সামান্য বিপদে পড়েছেন। একটা কাজ করতে পারেন, আমার মার সঙ্গে এক কামরায় থাকতে পারেন। আমি চলে যাব আপনার সিটে। চিত্রা বলল, থ্যাংক ইউ। চিত্রার চোখ মুখ উজ্জ্বল হয়েছে। ট্রেন জার্নি এখন তার অনেক ভালো লাগছে। সামনে বসা যুবককে সম্পূর্ণ অগ্রাহ্য করে জানালা দিয়ে দূরে দিগন্ত দেখতে পারলে ভালো হতো। দিগন্ত ঘন কুয়াশায় ঢাকা। সেই কুয়াশা এগিয়ে আসছে। ট্রেন এমনভাবে ছুটছে যে মনে হচ্ছে কুয়াশা যেন তাকে ধরতে না পারে। এটাই ট্রেনটির একমাত্র বাসনা। আশা বলল, সহযাত্রী হিসেবে আমার মা কেমন সেটা জেনে তারপর ডিসিশন নেবেন। পরে দেখা গেল ফ্রম ফ্রাইং প্যান টু ফায়ার। কড়াইয়ে ভালো ছিলেন, ঝাঁপ দিয়ে পড়লেন আগুনে। আমার মা বেশিরভাগ সময় বিরক্তিকর। চিত্রা তাকিয়ে আছে। অপরিচিত একজন তরুণীর সঙ্গে কোনো ছেলে এইভাবে কথা কি বলে? আপনি মার সঙ্গে থাকলে সবচেয়ে বড় উপকার হবে আমার। মা চিৎকার হইচই শুনতে হবে না। মা নিশ্চয়ই আপনার সঙ্গে চিৎকার করবেন না। চিত্রা বলল, চা খাবেন? আমার ফ্লাস্ক ভর্তি চা। আশা বলল, আমি চা খাই না, তবে এখন খাবো। আমার মা ট্রেনে ওঠার পর থেকে কী নিয়ে হইচই করেছে শুনলে আপনি অবাক হবেন। আপনার শোনাও দরকার। হইচই আপনার সঙ্গেও করবেন। বলবো? চিত্রা বলল, বলুন। স্লিপিং কারে একটা ডেড বডি কেন যাচ্ছে, এই হচ্ছে মায়ের সমস্যা। ট্রেনে কি যাচ্ছে না যাচ্ছে সেটা আমার ব্যাপার না। ডেড বডি আমি তুলিনি। মা সামনে স্টেশনে নেমে যেতে যাচ্ছেন। অর্থহীন কথা না? আশা উঠে গিয়ে কাউন্টার থেকে কাপ নিয়ে চা ঢালছে। তাকে খুবই বিরক্ত দেখাচ্ছে। তার সামনেই অতি রূপবতী একটা মেয়ে বসে আছে। এই ব্যাপারটাই এখন তার মাথায় নেই। চিত্রার ইচ্ছে করছে রিডার্স ডাইজেস্টের খোলা পাতাটি ভদ্রলোকের দিকে এগিয়ে দিয়ে বলে, এই জোকটা পড়ে আমাকে বলবেন কোন জায়গাটা হাসির। সম্ভব না। এতটা ঘনিষ্ঠতা এই যুবকের সঙ্গে তার হয়নি, হবার সম্ভাবনাও নেই। ৩ নম্বর বগিতে আশাবের মা সাজেদা বেগম বসে আছেন। তার সামনে পানের বাটা খোলা। পান, সুপারি, চুন, খইয়ের সবই আছে। আসল বস্তু নেই, জর্দা নেই। জর্দা ছাড়া পান কেউ খায়? তার পরিষ্কার মনে আছে পানের বাটায় জর্দা তিনি নিজের হাতে নিয়েছেন। সেই জর্দা গেল কোথায়? অবশ্যই আশাব সরিয়েছে। জর্দা খেলে এই হয় সেই হয়, বেশি ডাক্তারই শিখে গেছে। এদেরকে সকাল বিকাল 2 বেলা থাপড়াতে হয়। দরজায় টুকটুক শব্দ উঠছে। সাজেদা বললেন, কে? দরজা সামান্য ফাঁক হলো। চিত্রা মুখ বের করে বলল, আসবো? সাজেদা বললেন, এসো। তোমার নাম চিত্রা? আশা বলেছে তুমি আমার সঙ্গে রাতে থাকবে। বসো, আমার অসুবিধা নাই। চিত্রা বসল। সাজেদা মেয়েটার দিকে তাকিয়ে আছেন। এত সুন্দর সুন্দর মেয়ে যেখানে সেখানে দেখা যায়, শুধু তিনি তার ছেলের জন্য মেয়ে খুঁজে পান না। সুন্দরী মেয়ে হঠাৎ পেয়ে গেলে জানা যায় মেয়ের প্রেম আছে। আজকালকার মেয়ে প্রেম ছাড়া থাকতেই পারে না। তার পাশে বসা মেয়েটাকে পছন্দ হচ্ছে। দেখা যাবে এই মেয়ে হয় বিবাহিতা কিংবা প্রেমকুমারী। একসঙ্গে 2-3টা প্রেম করে যাচ্ছে। সাজেদা ভাইবা সেশনের জন্য তৈরি হলেন। রূপবতী কোনো তরুণী দেখলেই তিনি ভাইবা নেবার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তিনি জর্দা ছাড়া পান মুখে দিয়েছেন। মুখ মিষ্টি হয়ে আছে। মিষ্টি মুখে কথা বলতেই ইচ্ছে করে না। তোমার কি বিয়ে হয়েছে? জি না। বিয়ের কথাবার্তা হচ্ছে? না। যাচ্ছ কোথায়? দিনাজপুরে আমার বড় মামার কাছে। হঠাৎ বড় মামার কাছে যাচ্ছ কেন? উনি অসুস্থ, ওনাকে দেখতে যাচ্ছি। ওনার কি অসুখ? হার্টের অসুখ। হার্টের অসুখ? দিনাজপুরে বসে আছেন কেন? আমি ওনাকে ঢাকায় আনার জন্য যাচ্ছি। বাবা কি করেন? বাবা বেঁচে নেই। যখন বেঁচে ছিলেন তখন কি করতেন? ব্যাংকে চাকরি করতেন। মা বেঁচে আছেন? জি না। সাজিদা স্বস্তি নিঃশ্বাস ফেললেন। মেয়েটার এখনও বিয়ে হয়নি কেন তা পরিষ্কার হয়েছে। এই মেয়ে কঠিন এতিম। বাবা মা দুজনেই নেই। কার দায় পড়েছে
এতিম মেয়ে ঘরে ঢুকানোর? শ্বশুর শাশুড়ির আদর ছাড়া বিয়ে কি? স্ত্রীর ভালোবাসা হিসেবের মধ্যে আসে না, শ্বশুর শাশুড়ি ভালোবাসা আসে। আশাবের সঙ্গে এই মেয়ের বিয়ের কিছুমাত্র সম্ভাবনা নেই জেনে সাজিদার ভালো লাগছে। মেয়েটার সঙ্গে এখন নিশ্চিন্ত মনে কথা বলা যাবে। যদি জানা যায় এই মেয়ে একসঙ্গে 3টা প্রেম করে বেড়াচ্ছে, তাহলেও কিছু যায় আসে না। প্রেম করে বেড়ালে বরং ভালো। সাজিদা বললেন, ঘুমের সময় তোমার কি নাক ডাকে? চিত্রা থতমত খেয়ে বলল, না। সাজিদা বললেন, আমার ডাকে। আমার ঘরে ঘুমাবে ভালো কথা, এটা মাথার মধ্যে রাখবে। মাঝরাতে আমার ঘুম ভাঙিয়ে বলবে না আমি এই কামরায় ঘুমাবো না। একবার ঘুম ভেঙে গেলে আমার আর ঘুম আসে না। জি আচ্ছা। বাথরুমের পাশের কামরায় একটা ডেড বডি যাচ্ছে, শুনেছ? জি শুনেছি। গন্ধ পাচ্ছ না? মরা মানুষের গন্ধ? পাচ্ছি না। তোমার কি নাক বন্ধ? লাশের গন্ধে আমার শরীর উল্টে আসছে। রেল কোম্পানির কামরাটার দেখো, ডেড বডি নিয়ে রওনা হয়েছে। আর আত্মীয় স্বজনের আক্কেল দেখো। তোরা নিজেরা যা, একটা মাইক্রোবাস ভাড়া করে চলে যা। মাইক্রোবাসে একটা লাল ফ্ল্যাগ ঝুলিয়ে দিবি, সবাই সাইড দিবে, হোস করে চলে যাবি। ট্রেনের এতগুলি যাত্রীকে বিপদে ফেললি কি মনে করে? চিত্রা চুপ করে রইল। ভদ্রমহিলা বিরক্ত গলায় বললেন, এখন একটা কাজ করো, আমার ছেলেকে খুঁজে বের করো। তাকে বলো জর্দার ব্যবস্থা করতে। কোত্থেকে ব্যবস্থা করবে সে জানে। চিত্রা উঠে দাঁড়ালো। সাজিদা মনে মনে আফসোসে নিঃশ্বাস ফেললেন। কি সুন্দর লম্বা একটা মেয়ে, শুধু যদি এতিম না হতো। শাড়িটাও পরেছে সুন্দর করে, শাড়ির ওপর চাদরের কাজটাও ভালো। তবে হাতি ঘোড়ার ছবি আঁকা, এমন চাদর গায়ে দিয়ে নামাজ হবে না। প্রশ্ন করলে দেখা যাবে মেয়ে নামাজই পড়ে না। তারপরেও জেনে থাকা ভালো। সাজিদা বললেন, তুমি নামাজ পড়ো? মাঝে মধ্যে পড়ি। এটা কেমন কথা? মাঝে মধ্যে পড়ি মানে কি? তুমি কি মাঝে মধ্যে ভাত খাও? ভাত তো 3 বেলাই খাও। দোয়া মাসুরাটা কি বলো দেখি? চিত্রা বলল, আমি জর্দার ব্যবস্থা করে তারপর বলি। চিত্রার মোবাইল বাজছে। লিলির টেলিফোন। লিলি আজ ঘুমাবে না, সারা রাত জেগে থাকবে। কিছুক্ষণ পর পর টেলিফোন করে বিরক্ত করবে। চিত্রা মোবাইল হাতে কামরা থেকে বের হয়ে এলো। চিত্রা হ্যালো বলতেই ওপাশ থেকে লিলি বলল, 6 বার রিং হবার পর ধরলি, ব্যাপার কি? শোন, তোর জন্য ভালো খবর আছে। কি খবর? মামা জানিয়েছেন সেলুন কারে একজন মন্ত্রী যাচ্ছেন ময়মনসিংহ পর্যন্ত, স্বরাষ্ট্রমন্ত্রী। উনি নেমে গেলেই তুই সেলুন কারে দাখিল হয়ে যাবি। কোনো সমস্যা নেই। রাজার হালে যাবি, থুক্কু রানীর হালে যাবি। কুইন অব দিনাজপুর। হুম হুম করছিস কেন? এরকম একটা নিউজ দিলাম, তুই লাফিয়ে উঠবি তা না, শুকনা হু। আর শোন, তোর কামরায় যে বুড়ো উঠেছে ওনার খোঁজ পাওয়া গেছে। উনি তো খুবই নামকরা মানুষ, প্রফেসর রশিদ। আমেরিকার কর্নেল ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের ফুল প্রফেসর। ম্যাথমেটিক্সের নোবেল প্রাইজের ব্যবস্থা থাকলে উনি অবশ্যই নোবেল পুরস্কার পেতেন। তার সম্পর্কে খবর কোথায় পেয়েছিস? মামা জানিয়েছেন তোর কামরাটা খালিই ছিল। উনি যখন টিকিট চাইলেন তখন উনাকে দিতেই হয়েছে। এখন বুঝেছিস? হুম। চিত্রা, তুই বরং ওই বুড়োর সঙ্গেই থাক। বুড়ো তোর গায়ে হাত রাখলে ভালো। সবাইকে বলতে পারবি বিখ্যাত একজন মানুষ আমাকে হাতাপিতা করেছেন। চুপ কর। ফান করলে তুই রেগে যাস কেন? তোর ফান আমার ভালো লাগে না। চিত্রা শোন, সেলুন কারে দাখিল হবার পর সেখানকার সুবিধা অসুবিধা আমাকে টেলিফোন করে জানাবি। আমি নিজে সেলুন কার দেখিনি। তোর কাছে যদি শুনি জোশ, তাহলে প্রোগ্রাম করে তোকে নিয়ে একবার সেলুন কারে ঘুরব। আচ্ছা। সারা রাত আমার মোবাইল খোলা থাকবে। সমস্যা মনে করলেই আমাকে জানাবি। তোর জন্য আরেকটা সারপ্রাইজ আছে। আবার কি সারপ্রাইজ? এখন বললে তো আর সারপ্রাইজ থাকবে না। যখন ঘটবে তখন জানবি। ইন্টারেস্টিং সারপ্রাইজ। খোদা হাফেজ। গুড নাইট, স্লিপ টাইট। রশিদ সাহেব সিগারেট খেতে বের হয়েছেন, তবে এবার করিডরে না, দরজার পাশে এসে দাঁড়িয়েছেন। দরজার একটা জানালা সামান্য খোলা।
খোলা জানালায় শীতের বাতাস ঢুকছে। প্রবল হাওয়ায় সিগারেট টানা মুশকিল, তবে তার তেমন অসুবিধা হচ্ছে না। রেলের অ্যাটেন্ডেন্ট জানালার পাশে বসার জন্য সবুজ রঙের একটা প্লাস্টিকের চেয়ার এনে দিয়েছে। তিনি অ্যাটেন্ডেন্টের ব্যবহারে মুগ্ধ হয়েছেন। তার ইচ্ছা করছে এক্ষুনি তাকে কিছু বকশিশ দেন। 500 টাকা দিয়ে দিলে কেমন হয়? 500 টাকা এমন কিছু টাকা না, $7 কম। $20 বকশিশ তাকে প্রায় দিতে হয়। টাকাটা এক্ষুনি দিয়ে দেওয়া দরকার। নামার সময় তড়িঘড়ি করে নামবেন, বকশিশ দিতে ভুলে যাবেন। চেয়ারে বসতে বসতে রশিদ সাহেব বললেন, বাবা, তোমার নাম কি? অ্যাটেন্ডেন্ট বলল, স্যার, আমার নাম বশির। তোমার ব্যবহারে আমি মুগ্ধ হয়েছি। তোমার জন্য 500 টাকা বকশিশ স্যাংশন করেছি। আমার মনে না থাকলেও তুমি চেয়ে নেবে, এতে দোষের কিছু নাই। এই ট্রেনে যাত্রী সর্বমোট কতজন আছে বলতে পারবে? আন্দাজ করে বললেও হবে। বশির বলল, আন্দাজ করা লাগবে না, সঠিক সংখ্যা বলতে পারবো স্যার। সব তো টিকিটের যাত্রী, টিকিটের হিসাব গার্ড সাহেবের কাছে আছে। সঠিক সংখ্যাটা বলো। একটু সময় লাগবে, ধরেন 1 ঘন্টা। 1 ঘন্টা সময় তোমাকে দিলাম। স্যার, আপনার কি কিছু লাগবে? চা বা কফি? চা কফি কিছু লাগবে না। আমি রাত 9টার সময় 2 থেকে 3 প্যাক হুইস্কি খাবো। হুইস্কি সঙ্গে নিয়ে এসেছি। তুমি একটা গ্লাস দেবে। বরফ কি দিতে পারবে? পারবো স্যার, বুফে কারের ফ্রিজ আছে। ভেরি গুড। স্যার, আপনার সিগারেট কি লাগবে? আপনার হাতের প্যাকেটটা তো মনে হয় শেষের দিকে। সিগারেট লাগবে না, সঙ্গে অনেক আছে। আমি রোস্টেড সিগারেটে অভ্যস্ত হয়ে গেছি। আমেরিকার বাইরে যখন যাই সুটকেস ভর্তি সিগারেট নিয়ে যাই। বশির, আমার রুমমেট মেয়েটি কোথায় জানো? বুফেকারি দেখেছিলাম। তাকে কিছু বলবো? কিছু বলতে হবে না। বেচারি মনে হয় এক কামরায় আমার সঙ্গে যেতে সংকোচ বোধ করছে, এই কারণে বাইরে বাইরে ঘুরছে। ওনার থাকার ব্যবস্থা হয়েছে স্যার, 3 নম্বর কামরায়। আপনার সঙ্গে একজন ডাক্তার থাকবেন। ভেরি গুড। বৃদ্ধ বয়সে হাতের কাছে ডাক্তার পাওয়া ভাগ্যের ব্যাপার। রশিদ সাহেব হাতে সিগারেট ফেলে দিয়ে আরেকটা ধরালেন। বশির এখনও কাছে দাঁড়িয়ে আছে। সে এই মুহূর্তে অতি গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নিয়েছে। বুড়ো মানুষটার কাছ থেকে 500 টাকা সে নেবে না, কিছুতেই না। এমন একটা সিদ্ধান্ত সে কেন নিয়েছে নিজেই বুঝতে পারছে না। কোনো কারণ ছাড়াই বুড়ো মানুষটাকে তার ভালো লাগছে। বশির, জি স্যার। আমি 21 বছর পর দেশে এসেছি। ভালো করেছেন। মোটেই ভালো করিনি। আমার কাছে মনে হচ্ছে আমি অচেনা এক দেশে ঘুরছি। এরকম কেন মনে হচ্ছে তাও বুঝছি না। একা এসেছেন স্যার? ম্যাডামকে নিয়ে আসেন নাই? বিয়ে করিনি, ম্যাডাম পাবো কোথায়? পোস্ট ডক করার সময় স্পেনের এক মেয়ের সঙ্গে মোটামুটি পরিচয় হয়েছিল। মেয়েটিকে প্রপোজ করেছিলাম, সে রাজিও হয়েছিল। শেষ পর্যন্ত বিয়েটা হয়নি। মেয়ের নাম ইয়েন্ডা। সে স্ট্যাটিস্টিক্সের ছাত্রী ছিল। বশির বলল, বরফের ব্যবস্থা কি স্যার এখন করব? রশিদ সাহেব বললেন, এখন না, রাত ঠিক 9টায়। সময়ের ব্যাপারে আমি খুব পার্টিকুলার। যদিও জানি সময় বলে কিছু নেই। সময় আমাদের কাছে একটা ধারণা মাত্র, তার বেশি কিছু না। পাস্ট, প্রেজেন্ট, ফিউচার বলে কিছু নেই। বশির বলল, স্যার, আমি খোঁজ নিয়ে আসি ট্রেনে মোট কত যাত্রী আছে। যাও। জানলাটা বন্ধ করে দিন স্যার, ঠান্ডা লাগবে। ঠান্ডা লাগবে না, আমি ঠান্ডার দেশের মানুষ। ইয়েন্ডার কথা মনে পড়ায় রশিদ উদ্দিন হঠাৎ সামান্য বিষণ্ণ বোধ করছেন। ইয়েন্ডার সঙ্গে দীর্ঘ ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা তার আছে। এমট্রেকের অবজারভেশন ডেকে মুখোমুখি বসে দুজন ঘন্টার পর ঘন্টা কাটিয়েছেন। পাশ দিয়ে চলে গেছে রকি মাউন্টেন। একটা বিখ্যাত গান আছে না রকি মাউন্টেন নিয়ে, রকি মাউন্টেন হাই। কে গেয়েছে গানটা? চিত্রা বুফে কারে ডাক্তার আশাবের মুখোমুখি বসে আছে। সহজভাবে গল্প করে যাচ্ছে। অপরিচিত জনের সঙ্গে কথা বলার অস্বস্তি কাজ করছে না। তাদের টেবিল থেকে একটু দূরে কয়েকজন যুবক প্রাণ খুলে আড্ডা দিচ্ছে। তাদের মধ্যে একজন মনে হয় ওস্তাদ গল্পকার। কিছুক্ষণ পরপর সে একটা গল্প করছে।
আশপাশের সব বন্ধুরা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। গল্পকার ছেলেটির গায়ে নীল রঙের সোয়েটার, টকটকে লাল রঙের একটা মাফলারে সে কান ঠেকেছে। তাকে দেখে 3 ডাইমেনশনাল বাংলাদেশের পতাকার মতো লাগছে। চিত্রা ইচ্ছা করছে বাংলাদেশে ওই পতাকার কাছে গিয়ে বলে, আপনাদের সঙ্গে কিছুক্ষণ বসতে পারি? গল্প শুনব। অনেকদিন আমি হাসি না, আপনার গল্প শুনে হাসব। ইচ্ছা করলেও কাজটা তার পক্ষে সম্ভব না। লিলি থাকলে নির্বিকার ভঙ্গিতে ওই টেবিলে চলে যেত। গম্ভীর ভঙ্গিতে বলতো, আমাকে জায়গা দিন তো, জোক শুনব, আমি নিজেও শোনাব। আশাব বলল, আপনার কি মনে হচ্ছে আমার মাকে রুমমেট হিসেবে নিতে পারবেন? চিত্রা বলল, কেন পারবো না? মা কিন্তু অনেক বিরক্ত করবে, রাতে ঘুমোতে দেবে না, উদ্ভট সব ভূতের গল্প শুরু করবেন। সব ভূত উনি নিজেই দেখেছেন। চিত্রা বলল, মায়ের উপর আপনার কি কোনো রাগ আছে? আশাব বলল, আছে। মা হচ্ছে এমন একজন মানুষ যার কাছে অন্যের মতামতের কোনো মূল্য নেই। আমার ডাক্তার হবার কোনো ইচ্ছা ছিল না। অন্যের রোগের ওপর আমি বেঁচে থাকব ভাবতেই খারাপ লাগে। মার জন্য আমাকে ডাক্তারি পড়তে হয়েছে। আমার বাবার একটা গল্প শুনলেই বুঝবেন মা কেমন মহিলা। গল্পটা বলবো? আপনার শোনা ধৈর্য আছে? আছে, আপনি গল্প ভালো বলেন। আশা বলল, আমার বাবা ছিলেন খুবই নির্বিরোধী মানুষ। কারো কোনো ঝামেলায় নেই। অফিসে যাবেন, অফিস থেকে বাসায় ফিরে চুপচাপ বসে থাকবেন। তিনি একবার ঠিক করলেন সবাইকে নিয়ে কক্সবাজার যাবেন, সমুদ্র দেখবেন। তিনি ট্রেনের টিকিট কাটলেন, কক্সবাজারে হোটেল বুকিং দিলেন। তার উৎসাহের সীমা নেই। যেদিন যাব তার আগের দিন মা বললেন, কক্সবাজার যাব না। বাবা হতভম্ব হয়ে বললেন, কেন? মা বললেন, কক্সবাজার সি বিচে চোরাবালি আছে, অনেকে চোরাবালিতে ডুবে মারা গেছে। বাবা বললেন, সমুদ্রে নামবো না। মা বললেন, বাদ বাদ, সমুদ্রে বাদ, চলো সিলেটে যাই। জাফলং সুন্দর জায়গা। সিমিরা জাফলং গিয়েছিল, ছবি তুলে এনেছে, দেখার মতো জায়গা। সেখান থেকে ইন্ডিয়া দেখা যায়। বাবা বললেন, ইন্ডিয়া দেখার দরকার কি? মা বললেন, সমুদ্র দেখারই বা দরকার কি? চোখ বন্ধ করে ঘরে বসে থাকো। আমাদের সমুদ্র দেখার পরিকল্পনা বাতিল হয়ে গেল। বাবা মারা গেলেন সেই বছরই। চিত্রা, আমি যদি একটা সিগারেট ধরাই, আপনি কিছু মনে করবেন? আমি কিছু মনে করব না। আশাব সিগারেট ধরাতে ধরাতে বলল, মা 2 টিফিন ক্যারিয়ার ভর্তি খাবার নিয়ে এসেছেন। খাবারের প্রতিটি আইটেম আমাকে খেতে হবে, ভালো লাগুক বা না লাগুক, খেতে হবে। খাওয়া নিয়ে আরও ব্যাপার আছে। আর কি ব্যাপার? খাবারের প্রথম নলাটা মা আমার মুখে তুলে দেবেন, এতে নাকি ছেলেমেয়ের হায়াত বাড়ে। দৃশ্যটা চিন্তা করে দেখুন, আমি চোখ বন্ধ করে হা করে আছি, মা মুখের ভাতের প্রথম নলা তুলে দিচ্ছেন। চিত্রা হাসি আসছে, সে হাসি চাপতে চাপতে বলল, চোখ বন্ধ করে হা করে থাকবেন কেন? চোখ খোলা রাখবেন। চোখ খোলা রেখে সেই সময় মায়ের মুখ দেখব? নো। আশাব সিগারেটের লম্বা টান দিল। ঠিক তখন অ্যাটেন্ডেন্ট বশির বলল, স্যার, আপনাকে আপনার মা ডাকেন। আশাব চমকে উঠে সিগারেট জানলা দিয়ে ফেলে দিল। সে উঠে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে বসে পড়ল। বশিরের দিকে তাকিয়ে বলল, আপনি মাকে বলুন আমি এখন আসতে পারবো না, একটু দেরি হবে। বশির চলে যেতেই আশাব বিব্রত গলায় বলল, মাকে কেমন ভয় পায় দেখেছেন? মার কথা শুনে লাফ দিয়ে উঠেছি। চিত্রা বলল, দেখলাম। খুবই খারাপ লাগছে। মাকে ভয় পাওয়ার মধ্যে খারাপ লাগার কিছু নেই। আপনি যান, তার সঙ্গে দেখা করে আসুন। আশাব উঠে দাঁড়ালো। সে দ্রুত যাচ্ছে। চিত্রা মনে হলো এই মানুষটার বর্তমান চেষ্টা অ্যাটেন্ডেন্ট মার কাছে পৌঁছানোর আগে পৌঁছানো, যেন মহিলাকে শুনতে না হয় আমি এখন আসতে পারবো না। সাজিদা বেগম ছেলেকে দেখিয়ে বললেন, আমাকে একা ফেলে রেখে কোথায় ঘুরঘুর করছিস? আশাব জবাব দিল না। সাজিদা বললেন, ওই মেয়েটা কোথায়? কোন মেয়েটা? রাতে আমার সঙ্গে থাকবে যে মেয়েটা, চিত্রা নাম। আশাব বলল, জানি না কোথায়। সাজিদা অবাক হয়ে বললেন,
মিথ্যা কথা বলছিস কেন? অ্যাটেন্ডেন্ট আমাকে বলল তুই মেয়েটার সঙ্গে গল্প করছিলি। তুই বলে পাঠিয়েছিস আসতে পারবি না। ঘটনা কি? ওই মেয়ের সঙ্গে তোর কি? তুই কি ওই মেয়ের সঙ্গে প্রেমে পড়ে গেছিস? 10 মিনিট কথা বললে প্রেমে পড়ে যায়? তাহলে মিথ্যা কথা বললি কেন? কেন বললি? মেয়ে কোথায় তুই জানিস না? মুখ ভোঁতা করে থাকবি না। বল, ওই মেয়ের সঙ্গে তোর কি? তোর গা থেকে ভুর ভুর করে সিগারেটের গন্ধ আসছে। তুই কি সিগারেট খেয়েছিস? কাছে আয়, মুখ শুকে দেখি। আশাব বলল, মুখ শুকতে হবে না মা, আমি সিগারেট খেয়েছি। আজই যে প্রথম খাচ্ছি তা না, প্রায় খাই। কি বললি? প্রায় খাস? হ্যাঁ, খাই। সাজিদা বললেন, তোর ভাবভঙ্গি তো মোটেই ভালো মনে হচ্ছে না। এখন তো আমার মনে হচ্ছে তুই সুযোগ পেলে মদও খাস। আমার গা ছুঁয়ে বল, তুই মদ খাস কি খাস না? মা, আমি কয়েকবার খেয়েছি। হতভম্ব সাজিদা নিজেকে সামলে নিয়ে চাপা গলায় বললেন, তোর বাবা একবার বন্ধুর বাসা থেকে মদ খেয়ে এসেছিল, তাকে কি করেছিলাম মনে আছে? আশা বলল, মনে আছে। আমি যতদিন বাঁচব ততদিন মনে থাকবে। যে অন্যায় সে রাতে তুমি করেছ তার কোনো তুলনা নেই। সাজিদা হতভম্ব গলায় বললেন, তুই আমার অন্যায়টা শুধু দেখলি, তোর বাপের অন্যায়টা দেখলি না? বন্ধুর বাসা থেকে মদ খেয়ে এসে আমাকে বলেছে জিরা পানি খেয়েছে, তার মুখে নাকি জিরার গন্ধ। আমাকে জিরা চেনায়, আমি জিরার গন্ধ চিনি না? আমি মশলা ছাড়া রাঁধি? আশাব কামরা থেকে বের হলো। মার একটানা কথা শুনতে অসহ্য লাগছে। মা কথা বলতেই থাকবেন, বলতেই থাকবেন, একসময় কাঁদতে শুরু করবেন। আশাব করিডরে এসেই সিগারেট ধরালো। সিগারেটে টান দেওয়ার সঙ্গে সঙ্গে মনে হলো মার সঙ্গে এতটা বাড়াবাড়ি না করলেও চলতো। সমস্যার সমাধান অবশ্য দ্রুত করা যাবে। মার সামনে বসে বললেই হবে, মা, মুখে ভাত তুলে দাও। এই কাজটা সে কি এক্ষুনি করবে নাকি কিছু সময় নেবে? খুব খুব কাশির শব্দে আশাব তাকালো। বুড়ো ভদ্রলোক কাশছেন। দরজার পাশে প্লাস্টিকের চেয়ারে রশিদ সাহেব বসে আছেন, হাতে কাগজ কলম, হিসাব নিকাশ হচ্ছে। এই বুড়োর সঙ্গে রাত কাটাতে হবে। আগেই পরিচয় করে নেওয়া ভালো হবে। যদি তেমন অসহনীয় হয় তাহলে বুফেকারে বসে থাকাটাও খারাপ না। আশাব এগিয়ে গেল। বুড়োর সঙ্গে রাত কাটাবার একটা সুবিধা আছে। বুড়ো সিগারেট খায়, এত দূর থেকেও তার গা থেকে নিকোটিনের কড়া গন্ধ আসছে। রশিদ সাহেব খাতায় কিছু হিসাব নিকাশ করছেন। এই মুহূর্তে তার হাতে সিগারেটের বদলে কলম। সিগারেট বিপজ্জনকভাবে ঠোঁটে ঝুলে আছে, যে কোনো মুহূর্তে ঠোঁট থেকে খসে পড়তে পারে। বৃদ্ধের নজর হাতের কাগজে। বশির নামের অ্যাটেন্ডেন্ট তাকে ট্রেন যাত্রী পুরো সংখ্যা দিয়েছে। ফুল টিকিট যাত্রী 622 জন, হাফ টিকিট যাত্রী 18 জন, ইঞ্জিনের সঙ্গে ড্রাইভারের সহ 4 জন, গার্ড রুমে 2 জন, জেনারেটর রুমে 3 জন। রশিদ সাহেব গভীর মনোযোগে তাকিয়ে আছেন। যাত্রীর সংখ্যার গুণ ভাগ চলছে। আশা বেশে দাঁড়ানো মাত্র রশিদ সাহেব বললেন, আপনি তো ডাক্তার, আমার সঙ্গে যার থাকার কথা। আশাব বলল, জি। কটা বাজে দেখুন তো? 9:10। সর্বনাশ, নেশার সময় হয়ে গেছে। আসুন তো, কামরায় যাই, আপনার সঙ্গে আলাপ পরিচয় হোক। ওই মেয়েটাকেও দরকার, আমার ঘর থেকে জিনিসপত্র নিয়ে যাবে। ওই মেয়ে তো থাকবে আপনার সঙ্গে, মায়ের সঙ্গে। জি। তাহলে এক কাজ করুন, আপনি তার সুটকেস আপনার মার ঘরে রেখে আসুন। আমি চাই না মেয়েটা আমার কামরায় আবার আসুক। আমি মদ্যপান করব, এই দৃশ্য দেখে মেয়েটার ভালো নাও লাগতে পারে। আপনি মদ্যপান করবেন? হ্যাঁ। আপনার কি কোনো অসুবিধা আছে? আশাব কি বলবে ভেবে পেল না। মদ্যপান অনেকেই করে, তবে সরাসরি ঘোষণা দিয়ে কেউ কি করে? এই বুড়ো এমনভাবে বলছে যেন বিষয়টা মাইকে সবাইকে জানানো খুবই জরুরি। হ্যালো ট্রেন যাত্রী, মাইক্রোফোন টেস্টিং 1 2 3, আমি এখন মদ্যপান করব। গল্পের সবাই অগ্নিলা চ্যানেলে আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের বিখ্যাত উপন্যাস কিছুক্ষণ।
আজ ছিল ওর প্রথম পর্ব। আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটি শুনছেন, কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আমাদের চ্যানেলে অনেকগুলো গল্প পাঠ করা আছে। আশা করছি আপনাদের সবার কাছে সেগুলো ভালো লাগবে। পরবর্তী পর্ব শোনার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানানো হলো। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।